ওয়েলকাম টু দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব জেনপাস ইউজির 2022 সালের পিওয়াইকিউ সলিউশন নিয়ে বায়োলজি সাবজেক্টে। তো চলো শুরু করা যাক পুরো ভিডিওটি, এবং এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব পুরো হোল কনসেপ্ট এবং প্রতিটা কোশ্চেন কীভাবে অ্যানালাইসিস করতে হয় সেইগুলো। তো দেখো, আমাদের যে ফার্স্ট কোশ্চেন বলছে, দেখো পিসিআরে ব্যবহৃত ট্যাগ পলিমারেজটির উৎসেচক কি। তো দেখো, পিসিআর কিভাবে কি জন্য ইউজ করা। পিসিআর এর পুরো কথা হচ্ছে, দেখো পলিমারেজ চেইন রিয়াকশন। আর পিসিআর দেখো মেইনলি ডিএনএ কে অ্যাম্পলিফিকেশনস করার জন্য কিন্তু ব্যবহার করা, অ্যাম্পলিফিকেশনস করার জন্য কিন্তু ব্যবহার করে। আর এই ডিএনএ এই যে পিসিআর এর কিন্তু টোটাল 3টে স্টেপ। প্রথম কি করা হয়, ডিএনএটাকে প্রথম ডিন্যাচুরেশনস করা হয়, তারপর অ্যানিলিং করা হয় এবং তারপর এক্সটেনশনস করা হয়। আর এখানে যে মেইন যে এনজাইমটা ইউজ করা হয় সে কিন্তু হচ্ছে থার্মোস্টেবল এনজাইমস, যার নাম হচ্ছে ট্যাগ পলিমারেজ। আর এই ট্যাগ পলিমারেজের পুরো কথা, এই ট্যাগ পলিমারেজের নাম কেন করা হয়েছে, কারণ এই থার্মাস অ্যাকোয়াটিকাস নামক এক ধরনের অ্যালগি থেকে এই পলিমারেজ তৈরি করা হয়, সেই কারণে এনজাইমের নাম হচ্ছে থার্মাস অ্যাকোয়াটিকাস, অর্থাৎ ট্যাগ পলিমারেজ। আর এটি কোথা থেকে নেওয়া হয়েছে, থার্মাস অ্যাকোয়াটিকাস শৈবাল থেকে কিন্তু নেওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেনটি হলো, দেখো বলছে যার অতিরিক্ত ঘনত্বে জলাশয়ে ইউট্রফিকেশন ঘটে। ইউট্রফিকেশন কখন ঘটে, আমরা জানি যে ফসফরাস জাতীয় উপাদান যখন জলাশয়ের জলে গিয়ে মেশে, ঠিক তখন জলে কি হয়ে যায়, জলে কিন্তু তখন ইউট্রফিকেশন হয়। আর ঠিক তখনই কি হয়, বা বিওডি এবং সিওডি পরিমাণ বাড়তে থাকে, এবং তখন কি হয়, ব্লু গ্রিন অ্যালগি মারা যেতে শুরু করে, এবং সেই ঘটনাকে বলা হয় অ্যালগাল ব্লুম। তো এটির মেইন কারণ হলো জৈবিক কার্বন, নাইট্রোজেন এবং ফসফরাস জলের সাথে মিশ্রিত হওয়ার জন্যই ইউট্রফিকেশন কিন্তু ঘটে। পরবর্তী কোশ্চেনটি দেখা যাক, বলছে যে উৎসেচকটি ইউক্যারিওটিকদের কোষের ওকাজাকি খণ্ড সংশ্লেষণে সাহায্য করে। তো ওকাজাকি খণ্ড আমরা জানি যে ডিএনএ যখন রেপ্লিকেশন করে, ঠিক তখন তার এক সাইডে কি একটি কন্টিনিউয়াস স্ট্র্যান্ড তৈরি হয়, এবং এক সাইডে কি হয়, ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ড কিন্তু তৈরি হয়। আর এই ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ড কি বলেছিল সায়েন্টিস্ট ওকাজাকি, এই খণ্ডকে তিনি নাম দিয়েছিল ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ইউক্যারিওটিকদের ক্ষেত্রে এই ফ্র্যাগমেন্ট জুড়ে দেওয়ার জন্য দেখো ডিএনএ পলিমারেজ ডেল্টা এ কিন্তু সাহায্য করে থাকে। আর এ কী করে থাকে, এই প্রতিটার মাঝখানে যে ওকাজাকি যে ফ্র্যাগমেন্টগুলো আছে সেই ফ্র্যাগমেন্ট কিন্তু জুড়ে দিয়ে একটি কন্টিনিউয়াস স্ট্র্যান্ডে কনভার্ট কিন্তু করে দেয়। তাহলে এখানকার অ্যান্সার হবে কিন্তু ডিএনএ পলিমারেজ কিন্তু হচ্ছে ডেল্টা। পরবর্তী কোশ্চেনটি দেখা যাক, বলছে যে আন্তর্জাতিক আন্তর্জাতিক যে সংস্থাটি বন্য উদ্ভিদ এবং প্রাণীদের বাণিজ্যিক নিয়ন্ত্রণ করে। তাহলে এর অ্যান্সার হবে এই যে ট্রাফিক, এই ট্রাফিক কিন্তু বন্য উদ্ভিদ এবং প্রাণীদের বাণিজ্যিক নিয়ন্ত্রণ করে থাকে। পরবর্তী কোশ্চেনটি হচ্ছে নিম্নলিখিত কোনটি ট্রান্সজেনিক 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 উদ্ভিদের উদ্ভাবনে ব্যবহার কিন্তু করা হয়। তো ট্রান্সজেনিক প্লান্ট কিভাবে তৈরি করা হয়, এখন দেখো একটা প্লান্টসতে টিস্যু নেওয়া হয়েছে, সেই টিস্যু থেকে প্রোটোপ্লাস্টকে এক্সট্রাক্ট করে বাইরে বার করা হয়েছে, এবং বাইরে থেকে একটি ফরেন ডিএনএ নিয়ে একটি ইলেকট্রিক ফিল্ডের ভেতরে কিন্তু দেওয়া হয়েছে। দেওয়ার পর সেই ইলেকট্রিক ফিল্ডের অ্যানোড এবং ক্যাথোডে হাই ইলেকট্রিক সাপ্লাই করার ফলে তখন কি হয়ে যাচ্ছে, এই যে ফরেন যে ডিএনএটা সেটি এই প্রোটোপ্লাস্টের ভিতরে কিন্তু এন্টার করে আছে। এই ঘটনাকে বলা হয় ইলেকট্রোপোরেশনস। আর ইলেকট্রোপোরেশনের মাধ্যমে কি করা হয়, ট্রান্সজেনিক প্লান্টস বা ট্রান্সজেনিক উদ্ভিদ কিন্তু তৈরি করা হয়। পরীক্ষায় কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এই কোশ্চেনটি আসার চান্স অফ প্রবাবিলিটি কিন্তু বেশি, যে ট্রান্সজেনিক প্লান্ট তৈরি করার জন্য কোন টেকনিক ইউজ করা হয়, তখন অ্যান্সার হবে কি ইলেকট্রোপোরেশনস টেকনিক। পরবর্তী কোশ্চেনটি দেখা যাক। পরবর্তী কোশ্চেনটি বলছে যে কোন অ্যান্টিজেন নিম্নলিখিত কোন কোষে অ্যান্টিবডি উৎপাদন হয়। অ্যান্টিবডি উৎপাদন হয় আমরা জানি যে টি টি সেল সরি বি সেলে কিন্তু আমাদের অ্যান্টিবডি কিন্তু তৈরি হয়। তার পরবর্তী কোশ্চেনটি দেখা যাক, বলছে যে প্লাস্টিডের সিকোয়েন্সটি জিনোম তার স্থান পরিবর্তন করে থাকে তাকে কি বলা হয়, তাকে বলা হয় দেখো ট্রান্সপোজন কিন্তু বলা হয়। কিভাবে তৈরি হচ্ছে, দেখো এই একটা জিন, এই একটা জিনে এখানকার যে জিনগুলো আছে সেই জিনগুলো তার পার্শ্ববর্তী যে জিনে এই যে ট্রান্সফার হয়ে যে ফিট হয়ে যাওয়া, আর ফিট হয়ে গেলে তখন একটা রিকম্বাইন্ড ডিএনএ কিন্তু আমরা দেখতে পাই, বা জিন আমরা দেখতে পাই, তখন এই ঘটনাকে বলা হয় ট্রান্সপোজন। আর এই যে
ট্রান্সফার হওয়ার কারণে একে বলা হয় জাম্পিং জিন। একে কি বলা হয়? জাম্পিং জিন কিন্তু বলা হয়। আর এই ঘটনাকে বলা হয় রেট্রো ট্রান্সপোজন্স। হ্যাঁ, পরবর্তী কোশ্চেনটি দেখা যাক, হাইড্রোসিলের কোন দশায় টাইফা এবং স্যাজিটারিয়া পাওয়া যায়? তো এইটা হচ্ছে রিড জলবদ্ধ দশায় হাইড্রোসিলির কোন দশায় টাইফা এবং স্যাজিটারিয়া পাওয়া যায়? সেটা হচ্ছে রিড জলবদ্ধ দশায় কিন্তু দেখা যায়। পরবর্তী কোশ্চেনটি দেখা যায়, বলছে মৃত্তিকার কোন স্তরে অণুজীবের সক্রিয়তা বেশি হয়? তো আমাদের যখন সয়েল প্রোফাইলিং করা হয়, অর্থাৎ মাটির একটা লেখচিত্র করায়, আর ঠিক তখনই কি হয়, মাটির বিভিন্ন ধরনের লেয়ার আমরা দেখতে পাই। সর্বপ্রথম উপরের লেয়ারটাকে বলা হয় এ হরাইজন্স, তারপরটাকে বলা হয় বি হরাইজন্স, তারপরে সি হরাইজন, তারপর হচ্ছে জেড হরাইজন বা ডি হরাইজন্স, এরকম কিন্তু বিভিন্ন দেখতে পাই। এই যে সারফেস এরিয়ার দিকে, সেই সারফেস এরিয়ার দিকে যে লেয়ারটা আমরা দেখতে পাই, এখানে মাইক্রো অর্গানিজমের পরিমাণ বেশি থাকে, তাই এই এ হরাইজনকে বলা হয় অণুজীবের সক্রিয়তা বেশি কিন্তু দেখা যায় এই হরাইজনে। তারপরে কোশ্চেনটি দেখো, নিম্নলিখিত কোন সমাপ্তি দশায় কোনটি সমাপ্তি কোডন? আমাদের জানি টার্মিনেশন কোডন, দেখো আমরা জানি যে ইউজি হচ্ছে প্রারম্ভিক কোডন, আর যখন ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশন দশার ঠিক টার্মিনেশন স্টেপে তখন আমাদের কি দেখতে পাই? স্টপ কোডন দেখতে পাই। সেই স্টপ কোডনগুলো কি কি? ইউএএ, ইউএজি, ইউজিএ, এই তিনটে কোডনকে বলা হয় ইউনিভার্সাল স্টপ কোডন কিন্তু বলা হয়, কারণ এখানে গিয়েই কিন্তু আমাদের পুরো প্রক্রিয়াটা স্টপ কিন্তু হয়ে যায়। তারপরে কোশ্চেনটি দেখো, কোন এরাই মাছেদের যুগের প্রতিনিধিত্ব করায়? তো মাছেদের প্রতিনিধিত্ব যুগ, তার আগে দেখো আমার এখানে ইভলিউশনের একটি টাইম স্কেলের কিন্তু একটি চার্ট দেওয়া আছে, এটা ভালো করে পড়বে, এখানে থেকে কিন্তু প্রতি বছর কিন্তু কোশ্চেন আসে। তো ইভলিউশনের টাইম স্কেলের দেখো সর্বপ্রথম যে পার্টটা, এর নাম হচ্ছে এরা, একে বলা হয় লার্জেস্ট ইউনিট। তারপরেই দেখো পিরিয়ড, তারপরেই দেখো ইপক। তো সবচেয়ে লার্জেস্ট পার্ট হচ্ছে কি, এখানকার ইভলিউশনারি টাইম স্কেলের সবচেয়ে লার্জেস্ট ইউনিট হচ্ছে এরা, আর স্মলেস্ট ইউনিট হচ্ছে ইপক। আর এই এরার দেখো আবার চারটে ভাগ, দেখো প্রিক্যাম্বিয়াম, তারপরে হচ্ছে পেলিওজয়িক, মেসোজয়িক এবং সিনোজয়িক, এই চারটে হচ্ছে কিন্তু এরা। তার ভিতরে দেখো এই পেলিওজয়িকের আবার দেখো অনেকগুলো পিরিয়ডসে কিন্তু ভাগ করা হয়েছে, এই যে কার্বনিফেরাস, অর্ডোভিসিয়ান, সিলুরিয়ান, ডিবোনিয়াম, হ্যাঁ, তারপর হচ্ছে পারমিয়াম, ট্রায়াসিক, তারপরে দেখো জুরাসিক, ক্রিটেসিয়াস, টার্সিয়ারি, কোয়াটারনারি, এরকমভাবে কিন্তু বিভিন্ন ধরনের পিরিয়ডে কিন্তু ভাগ করা আছে। এর ভিতরে দেখো কয়েকটি পিরিয়ড তোমাকে ভালো করে পড়তে হবে। এই যে দেখো মাছেদের যুগ, মাছেদের যুগ হচ্ছে কিন্তু আমরা জানি এই যে পেলিও যুগটাকে বলা হয় মাছেদের যুগ। আর এই পেলিওজয়িক যুগে ডিবোনিয়াম পিরিয়ডেই কিন্তু আমাদের ফিশদের কিন্তু দেখা গেছিল। তারপর দেখো ম্যামালিয়ান্স এবং রেপটাইলসদেরকে দেখা গেছিল পারমিয়াম যুগে। তারপর দেখো জুরাসিক যুগে দেখা গেছিল, দেখো আমাদের এই যে ডাইনোসর বা রেপটাইলসদের যুগ কিন্তু বলা হয়। ম্যামালিয়ান্স এবং বার্ডসদের যুগ দেখো এই যে সিনোজয়িক যুগে টার্সিয়ারি দেখো এই ইপকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। তারপরে দেখো মাল্টিসেলুলার অর্গানিজম দেখা আছে আমাদের প্রিক্যাম্বিয়াম এরিয়াতে। তারপর অডোবেসিয়ান যুগে দেখো ডমিনেন্স অফ ইনভার্টিব্রেট। এই পার্টগুলো একটু ভালো করে তোমরা পড়বে, বিশেষ করে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবে যে ইভলিউশনের টাইম স্কেলের সবচেয়ে লার্জেস্ট ইউনিট কি? এরা, এবং স্মলেস্ট ইউনিট হচ্ছে ইপক। ঠিক আছে, এই পার্টগুলো একটু ভালো করে দেখে রাখো। তার পরবর্তী কোশ্চেনটি হলো, যার উপর ভিত্তি করে ক্রোমোজোম ম্যাপিং কিন্তু করায়। ক্রোমোজোম ম্যাপিং কখন করা হয়? দেখো আমরা জানি যে ক্রোমোজোমের কিন্তু দুটো বাহু, একটা হচ্ছে ছোট বাহু, তাকে বলা হয় পি বাহু, এবং বড় বাহুটাকে বলা হয় কিউ বাহু। এই পি বাহু এবং কিউ বাহুতে কি হয়? ক্রসিং ওভার কিন্তু ঘটে। ক্রসিং ওভার আবার আমরা জানি যে দুই ধরনের ক্রসিং ওভার কিন্তু ঘটে। একটা জানি আমরা যে সিঙ্গেল ক্রসিং ওভার, যাকে এসসিও বলা হয়, আর একটাকে বলা হয় ডবল ক্রসিং ওভার করা হয়। এবার এই এসসিও এবং ডিসিও কখন করা হয়? যে একটা ক্রোমোজোমের ক্রোমাটিড বাহু, তার লেন্থ বা কোন জায়গায় এই ক্রসগুলো করছে, রিকম্বিনেশনস কোথায় হচ্ছে, সেইগুলো জানার জন্য কিন্তু আমাদের ক্রসিং ওভার কিন্তু করতে হয়। আর এই ক্রসিং ওভার হয় আমাদের জানি যে কোষ বিভাজনে প্যাকার্টিন উপদশায় ক্রসিং ওভার ঘটে। যদি একবার ক্রসিং ওভার হয়, যদি ক্রোমাটিড বাহুর ভিতরে যদি একবার ক্রসিং ওভার ঘটে, তখন তাকে বলা হয় সিঙ্গেল ক্রসিং ওভার। যদি দুইবার ক্রসিং ওভার ঘটে, তখন তাকে আমরা কি বলে থাকি?
ডবল ক্রসিং ওভার কিন্তু বলে থাকে, অর্থাৎ এসসিও এবং ডিসিও কিন্তু বলা হয়। আর এই এসসিও এবং ডিসিও হওয়ার ফলেই কিন্তু ক্রোমোজোম ম্যাপিং কিন্তু করতে পারি। আর এইগুলোর মাধ্যমে দেখো ক্রসিং ওভারের সংখ্যা এবং স্থান এইগুলো কিন্তু ভিত্তিতেই কিন্তু ক্রোমোজোম ম্যাপিং কিন্তু করা হয়। পরের কোশ্চেনটি দেখো, প্রোটিন সংশ্লেষণ অর্থাৎ ট্রান্সলেশন দশায় অপরিহার্য উপাদানটি নয়, উপাদানটি নয়। দেখো রাইবোজোম ট্রান্সলেশন দশায় মেইন ভূমিকা পালন করে, সেই কারণে রাইবোজোমকে কি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি কিন্তু বলা হয়। তারপর দেখো অ্যামাইনো অ্যাসিড, সেটা কিন্তু আমাদের জানি যে ট্রান্সলেশন দশায় কিন্তু অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। প্রারম্ভিক অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এর কোডন কাজে AUG, প্রারম্ভিক অ্যামাইনো অ্যাসিডটির নাম হচ্ছে মিথিওনিন। এটি ভালো করে পড়বে, এটি কিন্তু মলিকুলার বায়োলজি কোশ্চেন, যে আমাদের প্রারম্ভিক অ্যামাইনো অ্যাসিড কোনটি, মিথিওনিন। তারপরে দেখো mRNA, অবশ্যই, কারণ আমাদের এই প্রোটিন ট্রান্সলেশন করার জন্য যে মেসেজগুলো থাকে সেগুলো এই মেসেঞ্জার RNA বা mRNA এর গায়ে কিন্তু থাকে। আর এই যে অক্সিজম, সেই অক্সিজম কিন্তু আমাদের জানি যে ট্রান্সলেশন কিন্তু ভূমিকা পালন করে না। কারণ কি, এই অক্সিজমস আমাদের জানি যে ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের ঠিক শেষ পার্ট, অর্থাৎ কমপ্লেক্স 5 পার্টটাকে বলা হয় অক্সিজম, যেখানে কি হয় আমাদের জানি ফসফোরাইলেশন প্রক্রিয়া, এবং সেখানে কি হয় এডিপি থেকে কিন্তু এটিপিতে কনভার্ট কিন্তু হয়ে থাকে। তাহলে এখানকার অ্যান্সার হবে কিন্তু এই অক্সিজম। পরবর্তী পার্টটা দেখি, নিম্নলিখিত কোনটি মানব ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসের দ্বারা সর্বপ্রথম ধ্বংস হয়? তো আমরা জানি টি লিম্ফোসাইট, HIV দ্বারা সর্বপ্রথম ধ্বংসপ্রাপ্ত হয় টি লিম্ফোসাইট। তারপরে দেখো পতঙ্গ পরাগে ফুলেদের বৈশিষ্ট্য, তো আমরা জানি যে পতঙ্গ পরাগে ফুল হতে গেলে কি হয়, ইনসেক্টদের কিন্তু অ্যাট্রাকটিভ করতে, সেখানে ফুলকে হতে হবে কি কালারফুল হতে হবে, গন্ধযুক্ত হতে হবে, আচ্ছা, তারপরে ওর ভিতরে মুখরন্ধ্র থাকতে হবে, তো এইসব বৈশিষ্ট্যগুলো কিন্তু থাকতে হবে। তাহলে অ্যান্সার হবে কি রঙিন এবং আকর্ষণীয় ফুল কিন্তু হতে হবে। তো আগের যে কোশ্চেনগুলো আলোচনা করলাম ওগুলো ছিল ক্যাটাগরি 1 এর পার্ট। এবারে দেখো ক্যাটাগরি 2 এর পার্ট কিন্তু আমরা আলোচনা করব। এখানকার টোটাল কোশ্চেন হচ্ছে 5টা, আর প্রতিটা কোশ্চেনে কিন্তু 2 মার্কস করে, তাই টোটাল মার্কস কিন্তু হচ্ছে 10। এখানকার কোশ্চেনগুলো কিন্তু MSQ সিস্টেম কিন্তু থাকে, মানে অনেকগুলো কিন্তু অ্যান্সার হতে পারে। তো দেখো প্রথম কোশ্চেনটি দেখো, নিম্নলিখিত অণুজীবগুলির মধ্যে কোনটি জৈবিক সার তৈরি করতে সাহায্য করে? আমাদের জানি যে বায়ো ফার্টিলাইজার তৈরি করার জন্য অ্যানাবিনা এবং অ্যাজোটোব্যাক্টর এরা কিন্তু বিশেষ ভূমিকা কিন্তু পালন কিন্তু করে থাকে। তারপরে কোশ্চেনটি দেখো, জেড ডিএনএ ক্যারেক্টারিস্টিক্স, তো আমাদের তার আগে আমরা জানবো যে AB এবং জেড ডিএনএ আমাদের টোটাল 3 ধরনের কিন্তু ডিএনএ কিন্তু আমরা দেখতে পাই, এবং তাদের ডিফারেন্সিয়েশন অর্থাৎ পার্থক্যটা আমরা দেখবো। দেখো এখানকার মধ্যে দেখো জেড ডিএনএ, এই ডিএনএ কিন্তু হচ্ছে লেফট হ্যান্ডেড অর্থাৎ বামাবর্তী, বাকি যে A এবং B ডিএনএ তারা কিন্তু হচ্ছে রাইট হ্যান্ডেড অর্থাৎ ডানাবর্তী। এদের মেজর গ্রুপ থাকে A এবং B গ্রুপ, A এবং B ডিএনএ কিন্তু মেজর গ্রুপ দেখতে পাই, বাট জেড ডিএনএ কিন্তু কোনো মেজর গ্রুপ থাকে না। এদের হেলিক্স টার্ন থাকে দেখো 10.5, 11 এবং 12, তাহলে 12 কার দেখতে পাচ্ছি জেড ডিএনএ। তারপর দেখো গ্লাইকোসাইডিক বন্ধনীর যে ফর্ম, তো গ্লাইকোসাইডিক বন্ধনী কিরকম হয়, যে না আমরা জানি যে রাইবোজ শর্করা এরকম থাকে, আর এই রাইবোজ শর্করা 1 নম্বর কার্বনে কি হয় না আমাদের জানি নাইট্রোজেন বেসগুলো কিন্তু বাঁধে, এবং তাদের এই যে কনফার্মেশন যদি যে এই যে এখানকার যে অক্সিজেনের বিপরীত হয় তখন তাকে বলা অ্যান্টি, এবং যদি সেম দিকে যদি থাকে তখন তাকে বলা হয় সিন। তো এই অ্যান্টি কনফার্মেশন কাদের দেখতে পাচ্ছে, বিডিএনএ এবং এইডিএনএ। এবারে দেখো জেডিএন এর ক্ষেত্রে দেখো পিউরিন বেসের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টি কনফার্মেশনস, এবং পিরিমিডিন বেসের ক্ষেত্রে কিন্তু সিন কনফার্মেশনস কিন্তু আমরা দেখতে পাই। তারপর দেখো হেলিক্স রাইস কতটা থাকে, 3.1 অ্যাংস্ট্রন, 2.6 অ্যাংস্ট্রন, এবং জেডিএন এর ক্ষেত্রে 3.7 অ্যাংস্ট্রন কিন্তু দেখতে পাই। বেস্টিল 6 অ্যাংস্ট্রন থাকে, 20 অ্যাংস্ট্রন থাকে, এবং 7 অ্যাংস্ট্রন কিন্তু থাকে। তাহলে এইগুলো ছিল এদের পার্থক্য। এবারে দেখো এদের অপশানে আসা যাক। তো অবশ্যই জেডিএনএ কি লেফট হ্যান্ডেড অর্থাৎ বামাবর্তী। আচ্ছা, এদের বেস পেয়ার কত ছিল, হেলিক্স বেস পাকে প্রতিটা হেলিক্সে প্রায় 12 বেস পেয়ার কিন্তু আমরা দেখতে পাই। এই যে অ্যান্সারটা ভালো করে এই চারটা মুখস্থ করবে, আগামী দিন কিন্তু এখান থেকেও কিন্তু কোশ্চেন আসবে। তারপর দেখো নিম্নলিখিত কোনটি যৌনভাবে বাহিত হয়, অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ অর্থাৎ এসটিডি। এসটিডি আমরা জানি যে গনোরিয়া, সিফিলিস, তারপর HIV এইগুলো কিন্তু হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। এগুলো কি হয় একটি হিউম্যান বডি থেকে আরেকটা হিউম্যান বডিতে কিন্তু ট্রান্সফার কিন্তু হয়ে থাকে। তাই আমাদের এখানকার অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে কিন্তু A এবং C। গনোরিয়া এবং এইডস আমরা জানি এগুলো হচ্ছে কিন্তু সেক্সুয়াল ট্রান্সমিটেড কিন্তু ডিজিজ।
পরবর্তী কোশ্চেনটি দেখো ফ্রেমশিট মিউটেশনস। তো ফ্রেমশিট মিউটেশনস হলে কি হয় না, আমাদের জানি যে অ্যামাইনো অ্যাসিড তৈরি করার যে নিউক্লিওটাইডের যে সিকোয়েন্স থাকে অর্থাৎ কোডনগুলো থাকে, সেই কোডনগুলোর ভিতরে যদি কখনো প্রবলেম দেখা যায় তখন তখন কি হয়ে যায় যে অ্যামাইনো অ্যাসিডের যে কোড করা যে নিউক্লিওটাইডের যে কোডনগুলো থাকে তাদের ফ্রেম শিফট কিন্তু হয়ে যায়। আর সেই ফ্রেম শিফট হওয়ার ফলে যে অ্যামাইনো অ্যাসিডটি হওয়ার কথা ছিল সেটি না হয়ে অন্য নেচারের কিন্তু অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। আর তার জন্য আমাদের এই দুটো প্রসেস কিন্তু হয়। কি কি প্রসেস দেখো, ফার্স্ট হচ্ছে ডিলিশনস আর একটা হচ্ছে সেকেন্ড হচ্ছে ইনসার্শন। দেখো ডিলিশনস হচ্ছে কিভাবে, দেখো এই একটা হচ্ছে অরিজিনাল ডিএনএ সিকোয়েন্স সিটিএ দেখো লিউসিন নামক অ্যামাইনো অ্যাসিড কোড করছে, এজিজি কি করছে আর্জিনিন নামক অ্যামাইনো অ্যাসিড করছে। এবারে দেখো এই অ্যাডেনিনে কি ঘটে গেছে, মিউটেশন ঘটে গেছে, যার ফলে দেখো এখানে নতুন একটা কোড তৈরি হয়েছে ডিলিশনস হয়ে গিয়ে দেখো জিজিসি, আর এই জিজিসি দেখো গ্লাইসিনস নামক অ্যামাইনো অ্যাসিড কিন্তু তৈরি করছে। এখানে কিন্তু আর্জিনিন তৈরি হলো না, তাহলে ডিলিশনের মাধ্যমে কি হয় ফ্রেমটাকে শিফট করা হয়ে গেল। সেকেন্ড কি হচ্ছে দেখো অরিজিনাল বেস কি আছে সিটিটিএ, যে কিন্তু লিউসিন কোড করছে এবং তারপরে দেখো এজিজি এরা কিন্তু আর্জিনিন কোড করছে। কিন্তু যে ইনসার্ট হয়ে গেছে মানে কি বাইরে থেকে আবার একটা নিউক্লিওটাইড অ্যাড হয়ে গেছে, দেখো এখানে কি নিউক্লিওটাইড অ্যাড হয়েছে গুয়ানাইন অ্যাড হয়েছে ইনসার্ট হয়ে গেছে, যার ফলে দেখো এখন ফ্রেমটাও কিন্তু শিফট করে গেছে, এখন কি দাঁড়িয়েছে জিএজি, অর্থাৎ এজিজির জায়গায় এখন কি হয়ে গেছে জিএজি হয়ে গেছে। আর এখন দেখো গ্লুটামাইন নামক অ্যামাইনো অ্যাসিড কিন্তু তৈরি হয়েছে। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে ফ্রেম শিফট মিউটেশনের মাধ্যমে কি হয়ে যায়, ফ্রেমশিপ মিউটেশনের মাধ্যমে কি হয় অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স কিন্তু চেঞ্জ কিন্তু হয়ে যায়। আর তার জন্য কোন দুটো প্রসেস হয় ডিলিশনস এবং ইনসার্শনস। আর একটা দেখো এখানে ট্রানজিশনস এবং ট্রান্সভার্সনস কিভাবে হয়, দেখো ট্রানজিশনস হয় পিউরিন বেস। পিউরিন বেস কি কি আমরা জানি অ্যাডেনিন এবং গুয়ানিন, এবং পাইরিমিডিন বেস কি থাকে থাইমিন এবং সাইটোসিনস। যদি অ্যাডেনিনের সাথে অ্যাডেনিন দেখাচ্ছে এ জি এর সাথে এক্সচেঞ্জ করলো বা জি এর সাথে এক্সচেঞ্জ করলো তখন এই ঘটনাকে বলা হয় ট্রানজিশনস। অথবা পিউরিনের সাথে অর্থাৎ টি সি এর জায়গায় চলে গেল সি টি এর জায়গায় চলে আসলো তখন এই ঘটনাকে বলবো ট্রানজিশন। আর ট্রান্সভার্সনস কখন হবে, পিউরিন বেস পিরিমিডিনের কাছে চলে গেল বা পিরিমিডিন বেস পিউরিনের বেস কাছে চলে আসলো তখন এই ঘটনাকে বলা হয় ট্রান্সভার্সনস। ঠিক আছে, তারপরে দেখো লাস্ট কোশ্চেন আমাদের রেড ডাটা বুক যা বর্ণনা করে থাকে। আমাদের জানি রেড ডাটা বুকে আমাদের কি হয় না ভার্নালেবল এন্ডাঞ্জার্ড স্পিসিস অর্থাৎ বিপন্ন প্রজাতিকে এখানে ইনক্লুড করা হয়, আর হচ্ছে বিরল প্রজাতির জীবদেরকে কিন্তু ইনক্লুড করা হয় থাকে। আর এছাড়া আমাদের জানি যে গ্রিন ডাটা বুকের ক্ষেত্রে আমাদের জানি যেসব উদ্ভিদ যারা এন্ডেঞ্জার্ড বা যারা রেয়ার স্পিসিস তাদেরকে কিন্তু গ্রিন ডাটা বুকে কিন্তু নাম নথিভুক্ত করা হয়। তো আজকে আমাদের 2022-এর পিওআইকিউ সলিউশনস এতটুকুই ছিল। পরবর্তী ক্লাস আসবে এই চ্যানেলে। তো ইতিমধ্যে আমাদের দেখো 2024, 2023 এবং 2022 সলিউশনস করে দেওয়া হয়ে গেছে এবং আমাদের রিভিশনস ক্লাস কোষ বিভাজন এগুলো করা হয়ে গেছে। যারা জেনপাস ইউজির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো এবং এই কনসেপ্টগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করো। আশা করি তোমাদের যে 25-এ 25 ফুল মার্কস তোমরা পেয়ে যাবে এবং আমার এই চ্যানেলটাকে ভালো করে ফলো করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আশা করি তোমাদের জেনপাসের জন্য যতটুকু ইনফরমেশন দরকার আমি আগামী দিন সেইগুলোই ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং সবাই ভালো থেকো।